বাংলা সাহিত্যের মধ্যযুগীয় ধারায় অনুবাদ সাহিত্যের এক বিশেষ স্থান আছে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ধারায় যে সকল অনুবাদ সাহিত্য অবস্থান করছে সেই সকল অনুবাদ সাহিত্যের মধ্যে অন্যতম হল মহাভারত। মহাভারতের অসংখ্য রচয়িতাগণ অনুবাদক বাংলা সাহিত্যে এসেছিলেন। কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, রামচন্দ্র খান, অনিরুদ্ধ, রুদ্রদেব, বৈদ্য পঞ্চানন প্রমুখ ব্যক্তিত্বগণ, যাদের কবিত্ব শক্তি কখনোই ক্ষীণ নজরে দেখার মতো নয়, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে সেই ব্যক্তিত্ব, সেই কবি, যিনি হয়তো সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি, কিন্তু তবুও তার কবিত্বের ছাপ আমাদের সবাইকে অভিভূত করে, আজও সমানভাবে সমাদৃত। মহাভারতের প্রত্যেকটি ঘটনা বাঙালিয়ানায় পূর্ণ করে রেখেছিলেন সেই কবি, যিনি কাশিরাম দাস। যে কাশিরাম দাসের মহাভারত তা আমাদের প্রতিক্ষণেরই সাথী। প্রত্যেকটি শব্দের আর ঘটনার মোড়ে দাঁড়িয়ে আছে মূল্যবোধের ভাবনা। আজ আমরা অনুবাদ সাহিত্যে মহাভারত এবং কাশিরাম দাসের রচনা কীর্তি, বৈশিষ্ট্য, বৈচিত্র্য তা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই রামায়ণের ক্লাস করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। যদি কারো মনে হয়ে থাকে এখনো দেখা হয়নি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। আর তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, রামায়ণ মহাভারত সম্পর্কে যদি কোথাও কোনো বিশ্লেষণ জানার বা বোঝার প্রয়োজন হয়ে থাকে জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গিতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আমি চেষ্টা করব তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করে দেওয়ার। এবার আসি কাশিরাম দাস কবির ক্ষেত্রে। কবি সম্পর্কে কয়েকটি কথা একটু জেনে নিই। বর্ধমানের ইন্দ্রাণী পরগনার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে এক বৈষ্ণব কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কমলাকান্ত। কাশিরাম বেদব্যাস বিরচিত সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে লেখেন ভারত পাঁচালী, যা কাশিদাসী মহাভারত নামে খ্যাত। এই ব্যক্তিত্ব সংস্কৃত ভাষায় অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। এখানে ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি, বেদব্যাস কে ছিলেন। সংস্কৃত ভাষায় যিনি মহাভারত রচনা করেছিলেন, মৎস্যগন্ধা এবং পরাশর ঋষির পুত্র বেদব্যাস, যিনি ব্যাসদেব নামে খ্যাত। মহাভারতের সমস্ত ঘটনা ঘটার পূর্বেই তিনি রচনা করেছিলেন। আসলে তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। দার্শনিকগণে এমনই ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে থাকেন। এই ব্যক্তিত্বে রচিত সংস্কৃতে মহাভারত গ্রন্থের বাংলায় অনুবাদ ছিল কাশিরাম দাস রচিত ভারত পাঁচালী, যা আমরা কাশিদাসী মহাভারত নামেই চিনি বা জানি। কথিত আছে জমিদার বাড়িতে কথক ও সংস্কৃত পণ্ডিতদের মুখে মহাভারতের কাহিনী শুনে তিনি বাংলা ভাষায় মহাভারতের অনুবাদে উদ্বুদ্ধ হয়েছিলেন। গবেষকদের মতে ভারত পাঁচালী রচনা সমাপ্ত হয়েছিল 16 শতাব্দীর শেষভাবে কিংবা 17 শতাব্দীর গোড়ার দিকে। কবি কাশিরাম দাস সম্পূর্ণ মহাভারত কিন্তু রচনা করে যেতে পারেননি, অনুবাদ করে যেতে পারেননি। আদি, সভা, বন আর বিরাট, এই 4টি পর্ব অনুবাদের পর তার কিন্তু মৃত্যু হয়। এ প্রসঙ্গে বলে রাখি, মহাভারতের মোট 18টি পর্ব, আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, বধ, এরকম করে উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এরকম করে মোট 18টি পর্ব আছে। আমি পরে উল্লেখ করে দিয়েছি, যদিও দেখে নেবে। তো তার মধ্যে প্রথম 4টে পর্ব তিনি কিন্তু অনুবাদ করেছিলেন। পরবর্তী সময়ে কথিত আছে তার জামাই বাদবাকি অংশটা অনুবাদ করেন। তবে অন্য মতে তার ভাইপো নন্দরাম এবং অন্যান্য আত্মীয় সবাই মিলে অনুবাদ কর্মটি সম্পন্ন করেছিলেন, সমাপ্ত করেছিলেন। কারণ ওই 4টি পর্বের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সবার অনুরোধে তারা বাধ্য হন অনুবাদ করতে। শান্তি পর্ব কৃষ্ণানন্দ বসু ও
স্বর্গারোহণ পর্ব জয়ন্ত দাস কোনো কোনো মতে ইনি নাকি কবির পুত্র, তারা দুজন লিখেছিলেন। এক্ষেত্রে একটু এটা মনে রাখা দরকার যে কবি কাশিরাম দাসের পুত্র সম্ভবত জয়ন্ত দাস, তিনি কিন্তু স্বর্গারোহণ পর্ব অর্থাৎ মহাভারতের অন্তিম পর্ব স্বর্গারোহণ, সেই পর্বটি সম্ভবত লিখেছিলেন। আর শান্তি পর্ব লিখেছিলেন কৃষ্ণানন্দ বসু। এবার আমরা কবি সম্পর্কে কয়েকটি কথা জানলাম এবং মহাভারতের অনুবাদ এই ভারত পাঁচালী সম্পর্কে আমরা কয়েকটি কথা জানলাম, কতটা অংশ কে রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন সেই সম্পর্কে। এবার আমরা আসি এই বাংলা ভাষায় মহাভারতের অনুবাদে কাশিরাম দাসের কি কৃতিত্ব আছে যে আজও আমরা সমানভাবে তাকে স্মরণ করি। আমরা একটু দেখে নিতে পারি। কাশিরাম দাস বা কাশিরাম দেব মধ্যযুগীয় সময়কাল আনুমানিক ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী, এই সময়ের একজন বিখ্যাত বাংলা কবি, বাঙালি কবি, বাংলা ভাষায় রচিত কাব্য তিনি রচনা করেন। তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন। তার অনুদিত গ্রন্থ ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামে কিন্তু খ্যাত। তার অনুদিত মহাভারতই বাংলা ভাষায় সর্বাধিক জনপ্রিয়, যেটা প্রথমেই বলছিলাম। কবি কাশিরাম দাস সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি, তবুও তার রচনার ধারা বহন করেই তার অনুসরণকারীগণ কাব্যটি সম্পন্ন করেন। তার রচনার জনপ্রিয়তার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। স্পেলিং মিস্টেক হয়েছে, একটু দেখে নিও। কাশিরাম দাসের মহাভারত মূল মহাকাব্যের আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ, এটা কিন্তু বুঝে নিতে হবে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের যে অনুবাদ সাহিত্যের ধারার মধ্যে রামায়ণ মহাভারত কিংবা এর পরবর্তী সময়ের ক্লাসে ভাগবত বলবো, এই সকল কাব্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এগুলো কিন্তু সরাসরি অনুবাদ করেননি বাঙালি কবিগণ। তাদের দার্শনিকতায় বাঙালি সত্তাকে অনুভব করে কাব্যগুলিকে রচনা করেছিলেন। অর্থাৎ কাব্যের মধ্যে তিনি এবং সেই কবিগণ সকলেই, কখনো কৃত্তিবাস ওঝা, কখনো কাশিরাম দাস কিংবা মালাধর বসু, সবাই বাঙালি আনাকে সংযোজিত করেছেন। আর সে কারণে এই কাব্যগুলি হয়ে উঠেছে এতই জনপ্রিয়। কাশিরাম দাস কৃত্তিবাস ওঝা এবং মালাধর বসুর মতন মূল গ্রন্থের কাহিনী বর্জন বা গ্রন্থ থেকে কাহিনী সংযোজন, অন্য গ্রন্থ থেকে কোথাও বিয়োজন তিনি করেছেন। অর্থাৎ প্রয়োজন হলে বাদ দিয়েছেন, নতুন করে সংযোজন করেছেন, খানিকটা অংশ অন্য রকম ভাবে সৃষ্টি করেছেন। তাই কিন্তু তার কাব্য কখনো কখনো আমাদের মনে হয় মৌলিক কাব্য যেন। অর্থাৎ কোথাও কোথাও তার কাব্য মূল কাব্যকে ছাপিয়ে যেতে শুরু করেছে বলে আমাদের মনে হয়েছে কখনো কখনো। মহাভারত, এই মহাভারতের ভীষ্ম পর্বের গীতা পর্বটি, আমরা জানি ভীষ্ম পর্ব যখন শুরু হলো, অর্থাৎ একেবারে প্রথম থেকে আমরা যদি লক্ষ্য করি যে আদি সভা বন বিরাট, উদ্যোগ, এই 5টা পর্বের পর এলো ভীষ্ম। এই ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভাগবত গীতার গুরুগম্ভীর দার্শনিক আলোচনা, অর্থাৎ যেখানে কিনা শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন আর অর্জুনের চোখ দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণকে অনুভব করছেন। কখনো কর্মযোগ, কখনো রাজযোগ, কখনো ভক্তিযোগ, সমস্ত যোগ দর্শনকে তিনি তুলে ধরছেন সেখানে। এবার এই যোগ দর্শন কিন্তু গুরুগম্ভীর, গাম্ভীর্যপূর্ণ, তাত্ত্বিক দিক থেকে তা যথেষ্ট উচ্চ মার্গের। কবি কাশিরাম দাস এই উচ্চ মার্গের গুরুগম্ভীর ভাবনাকে খানিকটা দূরে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে সরলতাপূর্ণ অংশগুলিকে তুলে ধরলেন তার ভারত পাঁচালীর মধ্যে। তবে মূল্যবোধকে বাদ দেননি তিনি, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত এই অংশের গুরুগম্ভীর দার্শনিকতাপূর্ণ আলোচনাকে খানিকটা বাদ দিয়েছেন। আবার শ্রীবৎস চিন্তা, সুভদ্রা হরণের মতো বাঙালি মানুষের উপযোগী নানা কাহিনী অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তিনি কিন্তু সংযোজন করেছেন। যেটা বললাম, খানিকটা বিয়োজিত হয়েছে, খানিকটা সংযোজিত হয়েছে। এভাবে কাব্যটি কিন্তু বাঙালিদের মনের মতন করে তিনি তৈরি করলেন। আসলে মহাভারত সরাসরি অনুবাদ নয়, যেটা বারবার বলছি। কবির উদ্দেশ্য ছিল মহাভারতের নীতি কথাগুলো বাঙালি সমাজে প্রচার করা, যে নীতি কথার মাধ্যমে বাঙালি তার আদর্শ খুঁজে পাবে। সংসার জীবন, সত্য পালন, ন্যায় ধর্মচরণ, বীরত্ব, সতীত্ব, সত্যনিষ্ঠ, ঈশ্বর ভক্তি, ধার্মিকতা, উদারতা, আত্মবিসর্জন, এই সকল কিছু খুঁজে পাবে বাঙালি।
আর এই সকল কিছু আমি প্রথমেই বলেছি, মহাভারতের প্রত্যেকটি বাঁকে বাঁকে প্রত্যেকটি অর্থের অন্তর্নিহিত সুরেই লিপিবদ্ধ আছে। ঘটনার প্রতি বাঁকে এই আদর্শের ছোঁয়া সাহিত্য প্রেমী প্রত্যেক বাঙালিকে কিন্তু অভিভূত করে। তাই মহাভারত, কাশিদাসী মহাভারত আমাদের প্রাণের মহাভারত হয়ে উঠেছে। যুগ, সময় এবং কালের গণ্ডি পেরিয়ে ধর্মবর্ণকে ভেদ করে তাই মহাভারত হয়ে উঠেছে সার্বিক, আজও সমানভাবে সমাদৃত। তাই আসলে তার মধ্যে রয়েছে এই সকল গুণাবলী, সকল আদর্শের সন্ধান, যে আদর্শকে অবলম্বন করে মনুষ্য জীবন সত্যকে উপলব্ধি করতে পারে। আর সত্য উপলব্ধি করলেই তো জীবনে পৌঁছে যাওয়া যায় সেই স্থানে যেখানে ঈশ্বর বসে আছেন, অর্থাৎ মনকে উপলব্ধি করা যায়। তার সাহিত্যে, কবি কাশিরাম দাসের সাহিত্যে বীর রসের ভাবনা অতিক্রম করে কখনো কখনো করুণ রস প্রকাশ পেয়েছে, নীতিবোধ এবং আদর্শ। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বীররসের কাব্যরূপে আমরা জানি মহাভারতকে, কিন্তু মহাভারত বীররসের কাব্যরূপে তিনি উপস্থাপন করলেও কখনো কখনো তাকে ছাপিয়ে গেছে করুণ রস। আর সেই ছাপিয়ে যাওয়া করুণ রসের সঙ্গে অবস্থান করেছে নীতিবোধ আর আদর্শ, যা বাঙালি খুঁজছিল, যা আজও বাঙালির পথের পাথেয়। এই নীতিবোধ আর আদর্শ বাঙালি দীর্ঘদিন ধরে খুঁজে চলেছে, আর তা পেয়েও গেছে কাশিদাসী মহাভারতের মধ্যে। এই সকল গুণের আধারে কাশিরাম দাসের এই মহাভারত আজও সমানভাবে বাঙালি পাঠকের কাছে সমাদৃত। শুধু এই জায়গা থেকে আমরা মোটামুটি ভাবে মহাভারতের সেই গুণাবলী, কাশিরাম দাসের মহাভারতের সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্য, সেগুলোকে খুঁজে পেলাম। এরপরে আমরা মহাভারতের থেকে যে সকল ছোট প্রশ্নগুলি হতে পারে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ইতিমধ্যেই বলে দিয়েছি। কাশিরাম দাস কার মহাভারত অনুবাদ করেন বলে দিলাম। তিনি কোন সময় কাব্যটি রচনা করেছিলেন? ঠিক ষোড়শ শতকের শেষে, মতান্তরে সপ্তদশ শতকের শুরুতে। যাই হোক, কাশিরাম দাসের এই মহাভারতে কতটা অংশ অনুবাদ করেছিলেন প্রথমে বলে দিয়েছি। আদিসভা এবং বন আর বিরাট পর্বের কিছুটা অংশ অনুবাদ করে মারা যান। তারপরে কি ঘটেছিল প্রথম অংশে বলে দিয়েছি। কাশিদাসী মহাভারতের অসম্পূর্ণ অংশ কারা সমাপ্ত করেন? পুত্র, ভ্রাতুষ্পুত্র এবং জামাতা। শর্ট টাইপ কোশ্চেন এখান থেকে হতে পারে, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে। কেমন? এরপরের প্রশ্ন হিসেবে আমরা যেটিকে দেখে নেব, কাশিরাম দাসের মহাভারতের নাম কি? ভারত পাঁচালী। কাশিরাম দাস কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন? পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে। তার উপাধি কি ছিল? দেব। কাশিরাম দাসের গুরুর নাম ছিল অভিরাম মুখুটি। এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করছে, মনে রেখো। মহাভারতের কটি পর্ব এটা কিন্তু আসে? আদিসভা, বন বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, অশ্বমেধ, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রাণিক এবং স্বর্গারোহণ। এই 18টি পর্বের নাম অবশ্যই মনে রাখার চেষ্টা করো। আর তার সঙ্গে সঙ্গে যদি কোথাও কারো মনে হয় এই 18টা পর্ব সম্পর্কে কিছু জানার ইচ্ছে আছে, তাত্ত্বিক দিক থেকে খুঁজে নেওয়ার ইচ্ছে আছে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর তার সঙ্গে সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, যে কোনো ক্লাস সম্পর্কে যদি জানবার আরও আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। নিশ্চয়ই তোমাদের জিজ্ঞাস্য আমি নিরসন করব। আর বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করতে ভুলো না, এটা তো বারবার বলে থাকি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এভাবেই প্রস্তুতি নিতে থাকো আর আমার সঙ্গে জুড়ে থাকো।